হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমরা এতদিন থেকে যে কনসেপ্টটার জন্য ওয়েট করেছিলাম, ফাইনালি আজ থেকে আমরা সেই কনসেপ্টটাকে স্টার্ট করছি, যার নাম হচ্ছে ডেরিভেটিভ মার্কেটস। বাট তার আগে আমি দু চারটা কথা বলবো। ফার্স্ট হচ্ছে, আমার ওভারঅল বেসিক সিরিজ আমি আমার ইউটিউবে আপলোড করে দিয়েছি, যেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, স্টক মার্কেট কি জিনিস, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, মার্কেট ট্রেন্ড, ডিমান্ড এন্ড সাপ্লাই, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার, যা যা আছে, প্রাইস অ্যাকশন কত টাইপের হয়, ফেক ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন, সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট কিভাবে কাজ করে, বায়ার আর সেলার কি জিনিস, আমি ওভারঅল আমি স্টক মার্কেটের যে বেসিক সিরিজ আছে আমি সেখানে কমপ্লিট করে দিয়েছি। আর আপনারা যদি এখনো বেসিক সিরিজ আমার না দেখে থাকেন, তো আপনারা চলে যান, আমার ওখানে বেসিক অফ স্টক মার্কেটের যে সিরিজ আছে কমপ্লিটলি ভিডিও আছে। হ্যাঁ, ভিডিওগুলো একটু লং লং টাইপের, কারণ আমার কাজ হচ্ছে সবকে ক্লিয়ার বোঝানো, প্রপারলি বোঝানো আছে ওখানে, পুরোটাই বাংলাতে। তো আপনারা যান, ভিডিও দেখুন। তবে হ্যাঁ, একটা জিনিস, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, কারণ এরকম কনসেপ্ট, এরকম সিরিজ এখনো প্রচুর আসবে, যেখানে ক্রিপ্টো রিলেটেড, ফরেক্স রিলেটেড, গোল্ড মার্কেট, গোল্ড রিলেটেড, এটা তো অলরেডি ফরেক্স এর মধ্যেই আছে, ইন্ডিকেটর রিলেটেড, এনআইএসএম সিরিজ, মিউচুয়াল ফান্ডের সিরিজ, ফাইন্যান্সিয়াল যে অ্যানালিসিস হয়, ফান্ডামেন্টাল যে অ্যানালিসিস হয়, পুরো সিরিজ আসবে। আর আপনারা যদি এই কোর্সটাকে টাকা দিয়ে করেন, তো কোথাও না কোথাও 1 থেকে 1.5 লাখ টাকার ফিজ আছে, তাও হবে না হয়তো। আর আমি এখানে প্রপার ফ্রি অফ কস্ট আমি কোর্স দিচ্ছি, আর এর থেকে বেশি মার্কেটে কিছু নেই। কারণ আমরাও সেই বড় বড় থাম্বেল, আমিও এক টাইম, আমি না হলেও আজকের দিনে 10 লাখ টাকার কোর্স করে আছি, বাট কাজের কোথাও কিছু নেই, সব হচ্ছে মাইন্ড অ্যান্ড সাইকোলজি দিয়ে। ঠিক আছে, বাট যেগুলো জানা দরকার আমি সেগুলোই জানাচ্ছি। যতক্ষণ না আপনারা প্র্যাকটিস করবেন, যতক্ষণ না মার্কেটে মাইন্ড লাগাবেন, যতক্ষণ না আপনাদের সাইকোলজি চেঞ্জ হবে, এই মার্কেটে কোটি টাকারও কোর্স করলে কোনো লাভ নেই। বাকি সব হচ্ছে লুটার ধান্দা। না কোনো ইন্ডিকেটর আছে, না আদার্স কোনো কনসেপ্ট আছে, যে কনসেপ্ট শুধুমাত্র চলে প্রাইস অ্যাকশনের উপর দিয়ে, যেটার জন্য আমাদেরকে লাগবে প্র্যাকটিস। তো আপনারা বেসিক সিরিজ দেখুন, প্র্যাকটিস করুন, সাকসেস 100% আসবে। আমার এই সিরিজ দেখে যদি একটা ছেলেও সফল হয়, তো আমি জানবো আমার সিরিজ বানানোর পেছনে যে উদ্দেশ্য ছিল সেটা সম্পূর্ণভাবে সফল হয়ে গেছে। এরপর আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এর আগে যে যত সব সিরিজ আসবে এগুলো সব অ্যাডভান্স, পুরো অ্যাডভান্স সিরিজ আসবে। আর এসএমসিটাকে আমি হোল্ড করেছিলাম কারণ আমি বেসিকটাকে কমপ্লিট করার পরেই এসএমসি। কারণ অনেকে আছে যাদের শর্টকাট ব্রেন চলে, যে আমি বেসিক্স না দেখে ডাইরেক্ট এসএমসিতে চলে যাই, তো আমি তাড়াতাড়ি শিখে যাবো ট্রেডিং। নো, যদি আমি বেসিক্স না যা বুঝতে পারি, না শিখি, না জানি, তাহলে আমি কখনো এসএমসি শিখতে পারবো না, এসএমসি আমার পুরো মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আগে বেসিক দেখুন, বেসিক দেখার পর এসএমসিতে যান, তাহলে প্র্যাকটিস ভালো হবে, তাহলে কনসেপ্ট বুঝতে পারা যাবে। আর তাহলে নিজের নিজের একটা চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে, যে হ্যাঁ আমি একজন অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসাবে দেখতে চাই নিজেকে। ক্লিয়ার? তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমি খুব তাড়াতাড়ি লাইভ আসছি, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ইউটিউবে, আপনারা ওই লিঙ্কে জয়েন হয়ে যান। আমি অল লাইভ মার্কেটস, মানে কি যেটা আমি পড়াচ্ছি এর উপরে আমি ফুললি লাইভ বানাবো। আর মার্কেট যে কতটা ইজি আর বাকিরা যে কতটা হার্ড করে দেয়, সেই জিনিসটা আমি পুরো ক্লিয়ার দেখাবো, পুরোটাই ক্লিয়ার। মার্কেট কতটা ইজি, শুধুমাত্র কোথায় ভুল হয় আমি সেই জিনিসটাই বোঝাবো। তার জন্য রিস্ক ম্যানেজমেন্ট আমি পড়িয়েছি, অ্যান্ড আমি এসএমসি যখন করব সেখানে রিস্ক ম্যানেজমেন্টটা আরো আলাদাভাবে বোঝাবো, পজিশন সাইজিংটা আরো আলাদাভাবে বোঝাবো উইথ লাইভ সেশন। ক্লিয়ার? তো স্টার্ট করা যাক আজকের যে মেন সাবজেক্ট, আর এটা আর এক ধাপ অ্যাডভান্সে চলে যাচ্ছে, যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেরিভেটিভ মার্কেটস। তো হোয়াট ইজ ডেরিভেটিভ মার্কেট? ফার্স্ট আমাদেরকে এটা জানতে হবে যে ডেরিভেটিভ মার্কেট হলো একটি আর্থিক বাজার, যেখানে ডেরিভেটিভ চুক্তি কেনা বেচা হয়। ডেরিভেটিভ হলো এমন একটি আর্থিক উপকরণ, মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যার মূল্য নির্ভর করে অন্য একটি সম্পদের মূল্য পরিবর্তনের উপর। এই ডেরিভেটিভ চুক্তি বিভিন্ন প্রকারের হতে পারে। এটি সাধারণত ঝুঁকি ব্যবস্থাপনা, মানে রিস্ক ম্যানেজমেন্ট, হেজিং এবং মুনাফার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তো ডেরিভেটিভ মানে সিম্পল কথায়, যদি আমরা অ্যাপেলের জুস খাই, আমরা যদি অ্যাপেলের জুস খাই, জুস তো খাচ্ছি, বাট জুসটা দিচ্ছে কে? অ্যাপেল। তাহলে জুসটা কি করছে? অন্যের উপর নির্ভর, মানে আপেলের উপর।
ওই অ্যাপেল থেকে জুসটা আসছে, এটাকেই বলা হচ্ছে ডেরিভেটিভস। অন্যের উপরে ডেরাইভ করে যে জিনিসটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ মার্কেট। ক্লিয়ার? ঠিক আছে। এরপর হচ্ছে টাইপস অফ ডেরিভেটিভস মার্কেট। টাইপস অফ ডেরিভেটিভ মার্কেট, ফার্স্ট হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট, মানে যেটাকে আমরা ওটিসি মার্কেট বলি। আর একটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেট, ঠিক আছে, যেটা এক্সচেঞ্জ থ্রু ট্রেড হয়। এরপর ওভার দ্য কাউন্টার মার্কেট বলতে কি বোঝায়? ওভার দ্য কাউন্টার বলতে এই বাজারে চুক্তি সরাসরি দুই পক্ষের মধ্যে হয়, এক টেবিলে বসে, যেখানে শর্তাবলী পক্ষগুলোর মধ্যে আলোচনা করে নির্ধারিত হয়। এটি অসংগঠিত বাজার, ফলে ঝুঁকি বেশি। মিনস একটা প্রাইভেট কোম্পানি আছে, সে ধরো আমি বলছি লোন দিচ্ছি, তো 5 জনকে এইদিকে বসিয়ে দিয়েছে, 5 জনকে, তুমি গ্যারেন্টার ওর, তুমি ওর গ্যারেন্টার। আমি আজ 5 লাখ টাকা লোন দিচ্ছি, আমাকে 6 মাস পর ফেরত দিবে। এটা মুখামুখি হলো, এটা মুখামুখি হলো, এখানে কোনো টাকা কারো ব্লক হচ্ছে না। বাট আমি লোন নেওয়ার পর যদি টাকাটা না দিই, এটা তো হিউজ রিস্ক। সেম জায়গা কিনা, আমি যদি কোনো প্রপার্টি কিনতে যাই, আমরা দুই পক্ষ বসে কথা বলবো। আমি 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নিলাম, নেওয়ার পর আমি আর টাকাটা দিলাম না, তো অবভিয়াসলি রিস্ক। বা আমি কোনো জিনিস কাউকে বলছি দেবো, পরে আমি দিলাম না, তাতে কি হলো? আমি যে জিনিসটার আশা করেছিলাম সেটা পেলাম না, তাতে আমার লস হওয়ার চান্স বেশি। তাহলে এটা কি বসে কাজ হচ্ছে, দুই পক্ষ একটা টেবিলে বসে কাজ করছে। বাট এক্সচেঞ্জ ট্রেডেড মানে এটা একটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই কেনা বেচা হয়। যেমন আমাদের এনএসসি আছে, আমরা যখন বাই করি বা সেল করি, তো উভয় পক্ষের টাকাই ব্লক করে নেয় এনএসসি, সেখানে বায়ারেরও অ্যান্ড সেলারেরও। এরপর যদি বায়ারের প্রফিট হয়, তাহলে সেলারের টাকা যেটা ব্লক থাকে সেখান থেকে দেওয়া হয়, বা সেলারের প্রফিট হলে বায়ারের কাছ থেকে দেওয়া হয়, কারণ দুই পক্ষের টাকাই কিন্তু ব্লক হচ্ছে এখানে। তাতে কি এখানে রিস্ক হওয়ার চান্সটা কম, এখানে রিস্কের চান্স কম, প্রফিট লসের কথা আসছে না। এখানে হচ্ছে এক্সচেঞ্জ থেকে, এক্সচেঞ্জ থ্রু যে ট্রেডিং হয় সেখানে দুই পক্ষের টাকাই কিন্তু আগে ব্লক করা হয়, তারপরে ট্রেডিং এর জন্য আমাদেরকে এলিজিবল করা হয়। এটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেট। ঠিক আছে। এরপর হচ্ছে টাইপস অফ ডেরিভেটিভ মার্কেট। আমরা সাধারণত দুটোই জানতাম, একটা হচ্ছে ফিউচার এন্ড একটা অপশন, বাট অরিজিনালি 4 টাইপের ডেরিভেটিভ মার্কেট আছে। ফার্স্ট হচ্ছে ফিউচার, সেকেন্ড হচ্ছে অপশন, থার্ড হচ্ছে ফরওয়ার্ড, ফোর্থ হচ্ছে স্বাপ। ক্লিয়ার? এরপর হচ্ছে ফিউচার, অপশন, ফরওয়ার্ড অ্যান্ড সোয়াপ। এই চারটার একটু এক্সাম্পল আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। ফিউচার মানে কি? এটি এমন একটি চুক্তি যেখানে ভবিষ্যতে একটি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট মূল্য অনুযায়ী সম্পদ ক্রয় বা বিক্রয় করার প্রতিশ্রুতি থাকে, এটাকে বলা হয় ফিউচার। ফিউচার মানে এটাই, যা ধরে নিন আমি আজকে গম চাষ করছি, ঠিক আছে, আমি আজকে গম চাষ করব, বাট এখন আমি স্টার্ট করিনি। বাট আমি এক কোম্পানির কাছে যাচ্ছি, যে কোম্পানি আটা বানায়, আর তার সাথে আমার একটা চুক্তি হচ্ছে। কি চুক্তি হচ্ছে? যে আমি 30 টাকা কেজি গমটা বিক্রি করব আজ থেকে 6 মাস পর। আজ থেকে 6 মাস পর আমি 30 টাকা কেজি আমি গম বিক্রি করব। ক্লিয়ার? তো আপনার সাথে আমি এই চুক্তিটা করতে চাইছি যে আজ আমি চাষ করছি, 6 মাস পর যাই দাম হোক না কেন আমি 30 টাকায় আপনার সাথে চুক্তিটা থাকলো। এবার 6 মাস পর যদি 30 টাকার উপরে যায়, ওয়েল অ্যান্ড গুড, আমার প্রফিট। যদি 30 টাকার নিচে থাকে তাহলে আমার লস। সিম্পল জিনিস বলছি। আমি কোনো একটা স্টক নিচ্ছি, স্টকের ফিউচার নিচ্ছি 2500। এরপর এই যে 2500 ফিউচারটা নিচ্ছি, এটা যদি তার উপরে থাকে আমার প্রফিট, তার যদি নিচে থাকে লস। ক্লিয়ার কথা? ক্লিয়ার কথা, আমি ওটা টার্মিনালে দেখাবো। তো ফিউচার মানে হচ্ছে এটাই সিম্পল জিনিস, যে আজকে আমি যেটা করছি, আমি যে কোম্পানির সাথে চুক্তি করছি, সেই চুক্তিটা ফিউচার চুক্তি হচ্ছে, যে 6 মাস পর যাই দাম না থাকুক না কেন আমি এই দামেই আপনাকে বিক্রি করব। এরপর তার উপরে প্রফিট, নিচে লস। সিম্পল একটা আমি এরপর এক্সাম্পল এখানে বুঝিয়ে দিচ্ছি ফিউচারের। ঠিক আছে। এটা জিরোধা মানে কাইট টার্মিনাল। এরপর এখানে আছে নিফটি 50। এরপর আমাকে যে জিনিসটা বোঝাবার দরকার, পরের ক্লাসে আমি বুঝাবো যে নিফটি কি, ব্যাংক নিফটি কি, বাট আমি তাও একটু এখানে বলেছি যে নিফটি, নিফটির কেউ নেই এখানে। বাই অর সেলের কোনো অপশন আছে? নেই। নিফটি 50তে কোনো বাই অর সেল হয় না। তো বাই অর সেল হয় কোথায়? নিফটি 50র ফিউচারে। আমি এখানে যাব অ্যান্ড নিফটি 50 মার্চ ফিউচার, আমি এটাকে অ্যাড করে দিলাম।
তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, এই যে নিফটি 50, এখানে নিচে দেখছি বাই অর সেল লেখা আছে। নিফটির না মা আছে না বাবা আছে। তো নিফটি 50-তে কখনো ট্রেডিং হয় না, নিফটি 50-র ফিউচারে ট্রেডিং হয় অ্যান্ড অপশনে ট্রেডিং হয়। তো নিফটি 50 হচ্ছে একটা ইন্ডেক্স যেটা আমাদের 50টা স্টকের অন অ্যান অ্যাভারেজ কি ঘটনা ঘটলো সেটা বলে, আর ট্রেডিং হয় নিফটি 50-তে। সেম আমি এখানে যাচ্ছি রিলায়েন্স, আমি যাচ্ছি রিলায়েন্স। ক্লিয়ার? আমি এখানে এনএসসি নিয়ে নিলাম অ্যান্ড আমি এখানে রিলায়েন্সের ফিউচার নিয়ে নিলাম দুটো। এরপর আমরা যদি দেখি দুটো জিনিসের কিন্তু পার্থক্য আছে। ফার্স্ট হচ্ছে রিলায়েন্সের যেটা স্পট প্রাইস, মানে অ্যাকচুয়াল রিলায়েন্সের স্পট যেটা ক্যাশ মার্কেট, তার দাম দেখাচ্ছে এখানে 1393, বাট রিলায়েন্স ফিউচারের দাম দেখাচ্ছে 1402। ঠিক আছে, তার মানে কি এই মাসে রিলায়েন্স অলমোস্ট এই 1400-1410 এর আশপাশে ক্লোজ হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা স্পটের থেকে ফিউচারের দাম বেশি, বাট মেন হচ্ছে স্পট। আগে বোঝাবো। তো আমি যদি রিলায়েন্সের, এরপর আমি এখানে আবার একটা ফিউচার নিচ্ছি নেক্সট মান্থের আমি রিলায়েন্সের ফিউচার নিয়ে নিলাম। কোন মার্চ এপ্রিল, সরি এপ্রিল, এটা না এপ্রিল হবে। ঠিক আছে, রিলায়েন্স এপ্রিলের ফিউচার নিলাম। আমি যদি এপ্রিলের ফিউচার দেখি এখানে কি দেখাচ্ছে 1412, ফিউচার প্রাইসের দাম আছে 1412। এরপর আমি রিলায়েন্স এপ্রিলের 1412 ফিউচার প্রাইসের রিলায়েন্স তুলে নিলাম, বাই করলাম। আমার ভিউ মার্কেট উপরে যাবে, যদি উপরে না যায়, যদি উপরে না যায় তাহলে আমার লস। কারণ আমার ভিউ কি আছে যে এক মাস পর রিলায়েন্স 1412 ক্রস করবে, যদি 1412 ক্রস করে তো রিলায়েন্স আমার প্রফিট, যদি 1412-র নিচে থাকে রিলায়েন্স আমার লস। এটাই হচ্ছে ফিউচার, যে ফিউচারে আমার প্রেডিকশন রিলায়েন্স উপরে যাবে, তো আমি ফিউচার বাই করছি। সিম্পল জিনিস। এখন রিলায়েন্স আছে 1393 টাকায়, বাট আমার মনে হচ্ছে এক মাস পর রিলায়েন্স 1412-র উপরে চলে যাবে। তো 1412-র যদি উপরে চলে যায় তাহলে আমার প্রফিট হবে, আর যদি 1412-র নিচে থাকে তাহলে আমার লস হবে। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, এরপর আমরা এখানে যাই। ওকে, টাইপস অফ ডেরিভেটিভ মার্কেট আমি বললাম। ফিউচার এমন একটি চুক্তি যেখানে ভবিষ্যতে একটি নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট মূল্য অনুযায়ী সম্পদ ক্রয় বা বিক্রয় করার প্রতিশ্রুতি থাকে। অপশন, অপশন চুক্তি ক্রেতাকে অধিকার প্রদান করে কিন্তু বাধ্যবাধকতা নয়, একটি নির্দিষ্ট মূল্য ও তারিখে সম্পদ ক্রয় বা বিক্রয়ের কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা পড়বো আস্তে আস্তে। তারপর হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড চুক্তি হলো দুই পক্ষের মধ্যে একটি ব্যক্তিগত চুক্তি যেখানে ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে সম্পদ কেনা বা বিক্রি করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ফরওয়ার্ড, মানে দুজনে বসে। এরপর হচ্ছে সোয়াপ। সোয়াপ চুক্তি হলো এটা ফরেক্স মার্কেটে যেটা এক্সচেঞ্জ হয় কারেন্সি। ঠিক আছে, তো ওটা আমাদের এখন জানার দরকার নেই, যখন আমি ফরেক্স পড়াবো এই জিনিসটাকে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। এরপর হচ্ছে ফিউচার। আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি, নিফটি ফিউচার, রিলায়েন্স ফিউচার। এই দুটো জিনিসকে ভালোভাবে বুঝতে হবে আমাদের। দুটো জিনিসকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে স্পট মার্কেট কি আর ফিউচার মার্কেট কি। স্পট যদি বাড়ে তবেই ফিউচার বাড়বে, কি ফিউচার যদি বাড়ে তবে স্পট বাড়বে। এখানে তো মানুষের অনেক ভুল ধারণা আছে না, যে স্পট যদি বাড়ে তাহলেই কি ফিউচার বাড়ে, কি ফিউচার যদি বাড়ে তবে স্পট বাড়ে। মেন হচ্ছে যে স্পট ইনক্রিজ হয় তবেই ফিউচার বা অপশন ইনক্রিজ হবে, স্পট যদি ইনক্রিজ না হয় দুটোই ইনক্রিজ হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর আমরা যাই পারপাস অফ দ্য ডেরিভেটিভ মার্কেট। ডেরিভেটিভ মার্কেটের অ্যাকচুয়াল পারপাস কি? আমরা তো নাঙ্গা ট্রেডিং করি অপশনে, হেজিং। অ্যাকচুয়াল ডেরিভেটিভ মার্কেটটা যে এসছে না হেজিং এর জন্য, বাট এটার ইউজ এখন টোটালি উল্টো হয়ে গেছে। হেজিং মানে যে আমরা যদি 1000 স্টক বাই করি, 1000 স্টক বাই করছি ক্যাশ মার্কেটে, 1000 স্টক বাই করছি, আর আমার মনে হচ্ছে মার্কেট অপোজিট ডাইরেকশনে যাবে, তো আমরা তার এগেনস্টে ফিউচার বা অপশন সেল করব। এটাকেই বলা হচ্ছে হেজিং। তাতে কি আমার যে টাকা সেটা আমার সেফ থাকে, লস হলো স্মল লস হবে। বাট আমরা উল্টো কাজ করি, অপশন নেকেট বাইং করি, ফিউচারে তো চলতেই থাকে। ঠিক আছে, তো আমরা এটা কনসেপ্টটাকে পুরো ডিপ বুঝবো। ফার্স্ট হচ্ছে হেজিং।
ঝুঁকি কমানোর জন্য ডেরিভেটিভ ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, যদি একজন বিনিয়োগকারী ভবিষ্যতে কোনো একটি সম্পদের মূল্য কমে যাওয়ার আশঙ্কা করেন, তবে তিনি ডেরিভেটিভের মাধ্যমে ক্ষতি হ্রাস করতে পারেন। আমি যে এক্সাম্পলটা দিলাম, যে আমি স্টক কিনছি 100,000 কোয়ান্টিটি, বাই করেছি যে আমার ভবিষ্যতে প্রাইস উপরের দিকে যাবে, বাট আমি দেখছি যে প্রাইস এখন নিচে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমি ফিউচার বা অপশন সেল করবো ওর এগেনস্টে। তাতে কি, যদি আমার ক্যাশ মার্কেটে লস হয় সেটা আমাকে প্রফিট দিয়ে যাবে, তাতে ব্রেক ইভেন বা স্মল লস বা স্মল প্রফিটও আমি থাকতে পারি। তারপর হচ্ছে স্পেকুলেশন। মুনাফা অর্জনের জন্য বিনিয়োগকারীরা ভবিষ্যতের মূল্য পরিবর্তনের পূর্বাভাস দিয়ে ডেরিভেটিভ চুক্তি করে, এই যে স্পেকুলেট করা। আর এটা এক টাইপের, এটাই হচ্ছে জুয়া। যে আমার কাছে স্টক নেই, আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, চলো বাই করো, নিচে যাবে সেল করো, এখানে তো মানুষ ফাঁসে, এটাকেই স্পেকুলেশন বলা হয়। তারপর হচ্ছে আরবিট্রেজ। বিভিন্ন বাজারে মূল্যের পার্থক্যর সুযোগ কাজে লাগিয়ে মুনাফা অর্জনের প্রক্রিয়া। তার মানে আমি এনএসসি তে কিনলাম, বিএসসি তে বিকে দিলাম। ঠিক আছে, আরবিট্রেজ খুব বড় একটা চ্যাপ্টার, বাট এটা আমি কখন পড়াবো, সেটা হচ্ছে যখন আমি এনআইএসএম সিরিজ পড়াবো তখন আমি আরবিট্রেজটা পড়াবো, যদিও এখন আরবিট্রেজ আমাদের দরকার হয় না। ক্লিয়ার? এরপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ দ্য ডেরিভেটিভ মার্কেটস। ডেরিভেটিভ মার্কেটের অ্যাডভান্টেজ কি? ফার্স্ট হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা, মানে রিস্ক ম্যানেজমেন্ট, ভবিষ্যতে মূল্য পরিবর্তনের ঝুঁকি কমানো যায়। লিকুইডিটি বৃদ্ধি, ডেরিভেটিভ মার্কেট বাজারে লিকুইডিটি বাড়ায়। তারপর হচ্ছে প্রাইস ডিসকভারি, ডেরিভেটিভ চুক্তির মাধ্যমে বিভিন্ন সম্পদের প্রকৃত বাজার মূল্য নির্ধারণ করা সম্ভব, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তারপর রিস্ক অফ ডেরিভেটিভ মার্কেট, লিভারেজ ঝুঁকি, লিভারেজের ব্যবহারের ফলে বড় ক্ষতির সম্ভাবনা থাকে, যেটা ফরেক্স মার্কেটে খুব চলে। তারপরে বাজার ঝুঁকি, যদি বাজার প্রত্যাশিত না চলে তাহলে বড় ক্ষতি হতে পারে। তারপরে ডিফল্ট, ওভার দ্য কাউন্টার মার্কেটে চুক্তিপক্ষরা তাদের দায়িত্ব পূরণ করতে ব্যর্থ হতে পারে, এটা আমাদের দরকার নেই। ঠিক আছে, এরপর আমরা পড়বো ফিউচার মার্কেট। ফিউচার মার্কেট ফার্স্ট আমাদেরকে জানতে হবে কি জিনিস। ফিউচার মার্কেট হলো একটি আর্থিক বাজার যেখানে ফিউচার চুক্তি, মানে ফিউচার কন্ট্রাক্ট কেনা বেচা হয়। এই চুক্তি হলো এমন একটি আর্থিক উপকরণ যেখানে দুই পক্ষ একটি নির্দিষ্ট সম্পদ বা আন্ডারলাইন অ্যাসেট ভবিষ্যৎ নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট মূল্যে ক্রয় বা বিক্রয়ের প্রতিশ্রুতি দেয়। ফিউচার মার্কেট ঝুঁকি ব্যবস্থাপনা, মূল্য হেজিং এবং মুনাফার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তার মানে আমি কি বললাম, ফিউচার মার্কেটে হচ্ছে আমি যেভাবে ব্যবহার করতে পারি, আমি ডাইরেক্ট ফিউচার, আমার কাছে স্টক নেই, বাই করতে পারি। তো ফিউচারে বাই করব যারা স্টক, যার কাছে, আমি এক্সাম্পল দিলাম, আমার কাছে যদি 1000 স্টক থাকে আর আমার ডাইরেকশন অপোজিট যাচ্ছে, তো আমি ফিউচার সেল করে দেবো, এটা হচ্ছে সেফ সাইড। বাট আমি ডাইরেক্ট ফিউচার বাই করছি, আমার কাছে কোনো স্টক নেই, আর যদিও আমার অপোজিট ডাইরেকশনে যায়, তো অবভিয়াসলি এখানে লস হবে, তো এখানে ঝুঁকি অনেক বেশি থাকে। ক্লিয়ার? এরপর হচ্ছে ফিচার্স অফ ফিউচার মার্কেট, সরি, ফার্স্ট হচ্ছে ফিউচার মার্কেটের ফিচার্স হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড চুক্তি। ফিউচার চুক্তি স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাটেই তৈরি হয়। এটি চুক্তির পরিমাণ, মান এবং পরিপক্কতার তারিখ নির্দিষ্ট করে। তার মানে ক্যাশ মার্কেট, এটা স্ট্যান্ডার্ডাইজড মানে একদম ডিজিটালি স্টাইলে, এখানে কোনো এমন সিস্টেম নেই যে আমি বুঝতে পারবো না, সব জিনিস বোঝা যাবে। স্ট্যান্ডার্ডাইজড মানে হচ্ছে এটাই যে এখানে ফিউচার যেটা নেবো তার প্রাইস, তার এক্সপায়ারি ডেট আমরা আগে পড়বো। ঠিক আছে, যেমন ক্যাশ মার্কেটে আমি যদি কোনো একটা স্টক আজ কিনি, ওটাকে আমি 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত ধরে রাখতে পারি। বাট ফিউচার মার্কেটে এরকম হয় না, ফিউচার মার্কেটে এক্সপায়ারি আছে, আমাদেরকে এক্সপায়ারিকে রোল ওভার করতে হয়। সেকেন্ড হচ্ছে আমি একটা স্টকও কিনতে পারি, আমি দুটো স্টকও কিনতে পারি, আমি তিনটে স্টকও কিনতে পারি, বাট ফিউচার মার্কেটে একটা দুটো সিস্টেমে হয় না, এখানে লট সাইজ ব্যবহার হয়। লট সাইজ মানে 100টায় একটা লট, কোনো কোনোটায় 200টায় একটা লট, কোনো কোনোটায় 50টায় এক লট। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে। এরপর হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল ক্লিয়ারিং। সেন্ট্রাল ক্লিয়ারিংটা কি জিনিস? ফিউচার মার্কেট একটি ক্লিয়ারিং হাউস দ্বারাই নিয়ন্ত্রিত হয়, যা পক্ষগুলির মধ্যে লেনদেনের ঝুঁকি হ্রাস করে। তারপর হচ্ছে লিভারেজ মার্কেট। ফিউচার মার্কেট বিনিয়োগকারীরা শুধুমাত্র একটি মার্জিন প্রদান চুক্তি করতে পারে যেখানে তাদের মূলধনের তুলনায় গড় লেনদেনের সুযোগ দেয়। আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আমি যদি রিলায়েন্স বাই করি আজকের দিনে, আমি রিলায়েন্স বাই করতে যাচ্ছি 1000 শেয়ার, এখানে আমি যদি 1000 শেয়ার রিলায়েন্স বাই করি, যার রেট হচ্ছে 13,93,000 টাকা। ক্লিয়ার? 13,93,000 মানে 14 লাখ টাকা 1000 রিলায়েন্সের দাম। বাট আমি যদি রিলায়েন্সের ফিউচার বাই করি 1000, কত হচ্ছে? 2,48,000 টাকা। তো কোথায় 14 লাখ টাকা লাগছে, কোথায় 2 লাখ টাকা লাগছে, বাট প্রফিট সেম।
প্রফিট আমরা যদি দেখি সেম, বাট ফিউচারে লসের চান্স অনেক বেশি। আমি আগে পড়াবো। এই যে রিলায়েন্স 1000 স্টক আমি বাই করে নিলাম, করলাম রিলায়েন্স 1000 স্টক, আমি এটাকে 1 বছরও হোল্ড করতে পারি, 2 বছরও হোল্ড করতে পারি, বা 5 বছরও হোল্ড করতে পারি, বাট ফিউচার অনলি ফর 1 মান্থ। 1 মান্থ আমি ফিউচার হোল্ড করব। যদি আমার প্রাইসের নিচে থাকে আমার লস হবে, যতটা যাওয়ার, জিরো হবে না, বাট আমার প্রাইসের উপরে গেলে আমার প্রফিট হবে সেম, আর আমি সেম প্রফিট পাবো। শুধুমাত্র মার্জিন, এই যে ফিউচার ট্রেডিং এ মার্জিন দিচ্ছে, আমি 2.5 লাখ টাকায় 1000 কোয়ান্টিটি বাই করতে পারছি, বাট আমাকে 1000 কোয়ান্টিটি বাই করতে গেলে স্পট মার্কেট মানে ক্যাশ মার্কেটে তো আমাকে 14 লাখ টাকা লাগছে। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমি রিলায়েন্সে যদি বাই করি, এখানে একটা শেয়ারে বাই করতে পারি, বা আমি 100টাও করতে পারি বাই, বাট আমি যখনই ফিউচারে চলে যাব, এখানে ক্লিয়ার দেখাচ্ছে 500, মানে রিলায়েন্সের 500টাই এক লট, মানে আমি ওকে 500টা বাই করতেই হবে, এক লট বাই করলেই আমি 500টা, এরপর আমি 501 বা 502 বাই করতে পারবো না। আমার একদম, আমি যদি 2 লট করি তাহলে আমার এখানে সোজা 1000 চলে যাবে, 3 লট করলে 1500, 4 লট করলে 2000। এটাই হচ্ছে ফিউচারের লট সাইজ। ক্লিয়ার? এটা হচ্ছে ফিউচারের লট সাইজ। ওকে, নেক্সট, প্রতিদিন সেটেলমেন্ট। প্রতিদিনের মূল্য পরিবর্তনের ভিত্তিতে লেনদেন স্থির করা হয়, যা বিনিয়োগকারীদের ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়তা করে। তার মানে আমি যদি আজ ফিউচার বাই করি 10টার সময়, তো 3:15 সময়ে ও সেটেল হয়ে যাবে যে আমি প্রফিটে কত আছি বা লসে কত আছি। আমি মার্কেটে আজ বাই করলাম ফিউচার 10টা, মার্কেট ওপেনিং হতেই 3:15 আগে আগেই আমি বুঝতে পারবো আমি প্রফিটে আছি কি লস আছে, তারপর ওটা আমার সেটেলমেন্টও হয়ে যাবে। তো ডেলি বেসিসে সেটেলমেন্ট হয়। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে প্রতিদিন সেটেলমেন্ট। এরপর হচ্ছে কম্পোনেন্টস অফ ফিউচার মার্কেটস। ফিউচার চুক্তির উপাদান কি? ফার্স্ট হচ্ছে অ্যাসেট প্রকার। যেমন ফিউচারের অ্যাসেট প্রকার কি আছে, ফিউচারের অ্যাসেট প্রকার কি আছে, এটাকে আমাদেরকে জানতে হবে। ফার্স্ট হচ্ছে চুক্তির অন্তর্নিহিত সম্পদ, যেমন কৃষি পণ্য, মুদ্রা, তেল, সোনা, স্টক, বিভিন্ন জিনিসের ফিউচার আছে প্রত্যেকটারই। ঠিক আছে? এরপর হচ্ছে স্পট প্রাইস, ইম্পর্টেন্ট আসতে আস্তে আস্তে, এটি বর্তমান বাজারের কোনো পণ্য বা সম্পত্তির অবিলম্বে কেনাবেচার মূল্য। তার মানে স্পট প্রাইস বলতে এটা, এই যে রিলায়েন্স এখন চলছে কোথায়, আমরা যদি দেখি ভালোভাবে, রিলায়েন্স, রিলায়েন্স এখন প্রাইস আছে 1393, ফিউচার ছেড়ে দিচ্ছি, তো এই যে 1393 যেটা হচ্ছে, এটা হচ্ছে রিলায়েন্সের স্পট প্রাইস, এটাকে বলা হচ্ছে স্পট প্রাইস। ক্লিয়ার? এরপর হচ্ছে ফিউচার প্রাইস। ফিউচার প্রাইস হলো এমন একটি মূল্য যা ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে কোনো পণ্য বা সম্পত্তির কেনাবেচা করা যাবে। এটি একটি চুক্তির মাধ্যমেই নির্ধারিত হয়, যেখানে একজন ক্রেতা বা বিক্রেতা তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সম্পদ, যেমন পণ্য, স্টক, সিকিউরিটি অথবা মুদ্রা কিনতে বা বিক্রি করতে পারে। যেটা আমি বলে দিলাম, এই যে কোনটা, যে ফিউচার মার্চের যদি কিনি 1402, তার মানে আমার ভিউ হচ্ছে এটা, ফিউচার মার্চ বলছে যে, বা আমি মার্চ তো, হ্যাঁ ফিউচার মার্চ বলছে যে আমার প্রাইস মার্চ মাসে 1402 এর কাছাকাছি বা অথবা তার উপরে যেতে পারে। তো আমি এই 1402 এর ফিউচার প্রাইস কিনছি রিলায়েন্সের। এরপর হচ্ছে পুরো মার্চ মাস যদি কমপ্লিট হয়ে যায়, পুরো মার্চ মাস যদি কমপ্লিট হয়ে যায়, ফিউচারের কথা বলছি, পুরো মার্চ মাস যদি কমপ্লিট হয়ে যায়, 1402 এর উপরে থাকলে প্রফিট হবে, অ্যান্ড 1402 এর নিচে থাকলে আমার লস হবে। এরপর মার্চ মাসের লাস্টে ওটা এক্সপায়ারি, এরপর আমরা ওটাকে রোল ওভার করতে পারবো। ঠিক আছে? ওটাকে আমরা রোল ওভার করতে পারবো। ঠিক আছে? নেক্সট হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট। ফিউচার প্রাইস ফিউচার কন্ট্রাক্টের মাধ্যমেই নির্ধারিত হয়। ফিউচার কন্ট্রাক্ট একটি চুক্তি যা দুই পক্ষের মধ্যে নির্দিষ্ট একটি সময় এবং মূল্য নির্ধারণ করে, যার মাধ্যমে তারা ভবিষ্যতে পণ্য, সম্পদ বা কিনতে বা বিক্রি করতে পারে। তার মানে ফিউচার কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের মধ্যে হয়, আর নির্দিষ্ট তারিখ থাকে। তারিখ মানে এই যে রিলায়েন্স মার্চ ফিউচার মানে মার্চের লাস্ট, এপ্রিল ফিউচার মানে এপ্রিলের লাস্ট। এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে, মার্চে ওটা এক্সপায়ারি হয়ে যাবে, যদি প্রফিট হয় প্রফিট, না লস হলে লস। ঠিক আছে? এরপর আমি দেখাচ্ছি, যদি পাওয়া যায় এখানে, 1 মিনিট, সেন্সিবল। ওকে, আমি এখানে একটু দেখাবো সেন্সিবল। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের সেন্সিবল লাগবে না, আগে আমরা এই জিনিসটাকে পড়িয়ে নিই, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে? এরপর হচ্ছে ফিউচার মার্কেটে লং পজিশন। এইখানে 2-4টা ল্যাঙ্গুয়েজ আছে, আমি বলে দিই। বাই,
অর লং, সেম জিনিস। সেল, শর্ট, সেম জিনিস। ঠিক আছে? তো এখানে কি বলছে, ফিউচার মার্কেটে শর্ট পজিশন আর ফিউচার মার্কেটে লং পজিশন। লং পজিশন মানে কি? ফিউচার মার্কেটে লং পজিশন হলো একটি পজিশন যেখানে একটি ব্যক্তি বা বিনিয়োগকারী আশা করে যে কোনো পণ্যের বা সম্পত্তির মূল্য ভবিষ্যতে বৃদ্ধি পাবে, মানে দাম বাড়বে। এটি একটি স্ট্র্যাটেজি যেখানে বিনিয়োগকারী ফিউচার কন্ট্রাক্ট কেনে এবং পরে মূল্য বৃদ্ধি পাবে তখন তারা সেই কন্ট্রাক্ট বিক্রি করে লাভ করার চেষ্টা করে। এটাকে বলা হচ্ছে ফিউচারে লং পজিশন। এরপর শর্ট পজিশন। ফিউচার মার্কেটে শর্ট পজিশন হলো একটি কৌশল যেখানে একটি ব্যক্তি বা বিনিয়োগকারী আশা করে যে ভবিষ্যতে কোনো পণ্যের বা সম্পত্তির মূল্য কমে যাবে। এটি একটি স্ট্র্যাটেজি যেখানে বিনিয়োগকারী ফিউচার মার্কেটে কন্ট্রাক্ট বিক্রি করে এবং পরে সে মূল্য যখন কমে যায় তখন তারা সেই কন্ট্রাক্টকে আবার কিনে লাভ করার চেষ্টা করে। এরপরে হচ্ছে দুটো কথা। স্টক মার্কেট একটা এমন মার্কেট যেখানে আগে বাই করে পরে সেল করি, সেরকম আগে সেল করে পরেও বাই করা যায়। তার মানে আমার কাছে জিনিস নেই, আমি সেল করে দিলাম। এটা কিভাবে পসিবল? ইয়েস, এটাও পসিবল স্টক মার্কেটে। মানে এটাই বলতে চাইছি যে রিলায়েন্স আছে 1393 টাকায়, আমার মনে হচ্ছে রিলায়েন্স 1450 যাবে, তো আমি কি করব, 1393 এ বাই করব, তাই তো 1393 আমি বাই করব, আর পরে সে যদি 1450-এ যায় তাহলে আমার প্রফিট হবে। বাট আমার ভিউ হচ্ছে এটা যে রিলায়েন্স আজ 1393 আছে, আছে তো, রিলায়েন্স এক মাস পর 1350-এ থাকবে, তার মানে ও নিচে থাকবে। তো আমি কি করব, 1393 আগেই সেল করে দেবো, আগে আমি সেল করে দেবো। তারপরে যখন ও নিচে যাবে এখানে আমি ঘুরে বাইব্যাক করব। তার মানে কি উল্টো, আমার কাছে যদি ওই অ্যাসেট নাও থাকে আমি আগে সেল করতে পারি। বাই তো হয়ই হয়, এটা তো নর্মালি। বাট আমার কাছে অ্যাসেট না থাকলেও আমি আগে সেল করতে পারি, বাট পরে আমি বাই করতে পারি যখন ও ঘুরে নিচে চলে যাচ্ছে। ক্লিয়ার? তো আমার মনে হচ্ছে রিলায়েন্স এক মাস পর ডাউন সাইডে যাবে, তো আমি বাই না করে আগে সেল করতে পারি। 1,23,000 টাকা লাগছে। বাট আমি রিলায়েন্সকে ক্যাশ মার্কেটে সেল করতে পারবো না। হ্যাঁ পারবো, কেমন? আমি যদি 500 শেয়ার সেল করি আজের দিনে, 500 শেয়ার যদি আমি সেল করি, আমাকে অ্যাজ এ ইন্ট্রাডে বেসেই সেল করতে হবে এটা। মানে আজ আমি 9:15 সময় যদি সেল করি, আজকে 3:30-এর মধ্যে ও আমাকে রেজাল্ট দিয়ে দেবে, আমি হোল্ড করতে পারবো না। মানে স্পট প্রাইস সেল করা যায় না একদিনের বেশি অ্যাজ এ ইন্ট্রাডে বেস। ইন্ট্রাডেতে যা হবে হবে। ইন্ট্রাডেতে আমি সেল করলাম, আমাকে 3:15-র আগে সেটাকে ঘুরে বাই করে নিতে হবে। বাট ফিউচারকে আমি সেল করে এক মাস হোল্ড করতে পারি, এটা একটা ফিউচারের সুবিধা। যে আমার ভিউ মার্কেট নিচে যাবে, আমি তো স্টক সেল করে রাখতে পারবো না, তো আমি ফিউচার সেল করে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? এটা হলো বাইং অর সেলিং, লং পজিশন অ্যান্ড শর্ট পজিশন। এরপর হচ্ছে ফিউচার মার্কেট ওপেন ইন্টারেস্ট, অনেক বড় চ্যাপ্টার, আমি আগে এটাকে পুরো পড়াবো। ফিউচার মার্কেটে ওপেন ইন্টারেস্ট হলো একটি নির্দিষ্ট পরিমাপ যা নির্ধারণ করে কতগুলি ফিউচার কন্ট্রাক্ট বর্তমানে বাজারে খোলা অবস্থায় রয়েছে। তার মানে হচ্ছে এটাই, ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে এটাই যে আমি কোনো জিনিস বাই করছি, আমার মতো আর কত লোক বাই করছে, তো ওই যে কতজন বাই করছে সেটাকেই বলা হয় ওপেন ইন্টারেস্ট। রিলায়েন্সে 1000 জন বাই করে রেখেছে, এই যে 1000 বাইং আছে, এই যে 1000 বাইং মানে 1000 কন্ট্রাক্ট ওপেন আছে, 1000 কন্ট্রাক্ট ওপেন আছে, এটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। 1000 সেলিং আছে, তো 1000 কন্ট্রাক্ট ওপেন আছে সেল সাইডে, ওটা তো ক্লোজ হয়নি, ওই যে ওপেন যেটাকে আছে সেটাকে বলা হচ্ছে ওয়াই, সেটাকে বলা হচ্ছে ওয়াই। ঠিক আছে, আমি বলে দিলাম, অর্থাৎ সেটি সম্পূর্ণভাবে কেনা বা বিক্রি হয়নি, এটি বাজারের তরলতা এবং অংশগ্রহণের স্তর বোঝাতে সাহায্য করে। এই ওপেন ইন্টারেস্টেই মার্কেটের লিকুইডিটি এন্ড ভোলাটিলিটিটাকে বোঝায়। আমরা খুব সুন্দরভাবে এটাকে পড়বো, খুব ইন্টারেস্টিং আছে। তারপর হচ্ছে ফিউচার মার্কেটে ক্যাশ সেটেলমেন্ট। ফিউচার মার্কেটে ক্যাশ সেটেলমেন্ট, ফিউচার মার্কেটে ক্যাশ সেটেলমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ফিউচার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হওয়ার পর তা বাস্তবায়িত হয় এবং নগদ অর্থের মাধ্যমে, অর্থাৎ শারীরিকভাবে পণ্য বা সরবরাহ না করে শুধুমাত্র তার নগদ মূল্য পরিশোধ করা হয়। তার মানে বলছে এটাই, ফিজিক্যালি না, যেমন ফরওয়ার্ডে ফিজিক্যালি হয় না, এখানে ক্যাশ সেটেলমেন্ট মানে আমি যদি 1000 স্টক বাই করি আর ফিউচারে যদি আমার প্রফিট থাকে আফটার মান্থ, ওটা আমার ডিমেটে অ্যাজ এ প্রফিট হিসেবে পুরো টাকাটাই চলে আসবে, এটাকে বলা হচ্ছে ক্যাশ সেটেলমেন্ট। এরপর ক্যাশ সেটেলমেন্টের ধারণা, আমাদেরকে এগুলো জানতে হবে।
ক্যাশ সেটেলমেন্টের মাধ্যমে একটি ফিউচার কন্ট্রাক্টের পার্টির মধ্যে কন্ট্রাক্টটি পূর্ণ হওয়ার পর কোনো শারীরিক পণ্য হস্তান্তর না করেই বাজারের বর্তমান মূল্য অনুযায়ী নগদ অর্থে লেনদেন হয়। তার মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি সোনা কিনছি 1 লাখ টাকার, তো 1 মাস পর কি আমাকে 1 লাখ টাকা সোনা দেবে? সোনা দেবে না। যা প্রফিট অ্যান্ড লস হবে সেটা আমার ক্যাশের মাধ্যমেই সেটেল হয়ে যাবে, এটাকেই বলা হচ্ছে ক্যাশ সেটেলমেন্ট। ক্লিয়ার? তারপর হচ্ছে ক্যাশ সেটেলমেন্টের প্রক্রিয়া, আমরা প্রক্রিয়াটা দেখে নেব। যখন ফিউচার মার্কেট কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয় তখন তার স্পট প্রাইস বা বাস্তবিক বাজার মূল্য নির্ধারণ করা হয়। যদি কন্ট্রাক্ট লাভজনক হয় তাহলে যে পক্ষ কন্ট্রাক্ট কিনেছিল লং পজিশন, সে বাজার থেকে মূল্য লাভে পায়, তার লাভ হয়ে যায় আর কি। ঠিক আছে? অন্যদিকে যে পক্ষ কন্ট্রাক্টে বিক্রি করেছিল সে পক্ষ শর্ট পজিশন, তাকে সেই পার্থক্য পরিশোধ করতে হয়। আমি বলে দিলাম যে একজন বাই করছে আর একজন সেল করছে, এই দুজনের মধ্যে খেলা হচ্ছে, খেলাটা খেলাচ্ছে কে? এনএসসি। ক্লিয়ার? তো যদি বায়ারের প্রফিট হয় সেলারের পকেট থেকে যাবে, যদি সেলারের প্রফিট হয় বায়ারের পকেট থেকে যাবে, আর দুজনের টাকাটাকে ব্লক করছে এনআরসি, যেখানে ভয়ের কোনো টেনশন নেই। এরপর হচ্ছে ফিউচার মার্কেটের লিকুইডিটি। ফিউচার মার্কেটের লিকুইডিটি বলতে বোঝানো হয় যে একটি নির্দিষ্ট ফিউচার কন্ট্রাক্টের বাজারে কত দ্রুত এবং কত সহজে কেনা বেচা করা যেতে পারে এবং সেই কেনা বেচার জন্য মূল্য কতটা স্থিতিশীল থাকবে। এটি বাজারের কার্যকারিতা এবং সেই বাজারে অংশগ্রহণকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করতে সাহায্য করে। তার মানে হচ্ছে এটাই যে আমি যদি রিলায়েন্স কোম্পানির ফিউচার বাই করি, তো রিলায়েন্স কোম্পানি ইন্ডিয়াতে সব আজের দিনে লার্জেস্ট কোম্পানি, অনেক বড় কোম্পানি, অলমোস্ট ওর থেকে বড় কেউ নেই। তো এই কোম্পানিতে অবভিয়াসলি লিকুইডিটি বেশি থাকবে। বাট আমি সেরকম কোম্পানি যদি কিনি যে ঝাড়ু বিক্রি করে, তাতে কি লিকুইডিটি পাবো? 100 টাকায় যদি কোনো ঝাড়ু বিক্রি কোম্পানির দাম থাকে, আমি বাই করবো 110-এ বাইং হয়ে যাবে, লিকুইডিটি যদি না থাকে। তো মেন হচ্ছে আমি যে ফিউচারে ট্রেডিং করব, সেই পার্টিকুলার অ্যাসেটের উপরে যদি লিকুইডিটি না থাকে, কিনা বেচা যদি খুব স্পিডি না হয়, তো আমার ফিউচার বাই করে কি লাভ আছে? আমি তো লসেই থাকবো। এই জন্য ফিউচার মার্কেটে ট্রেডিং করতে গেলে সেই স্টককে আমাদেরকে জানতে হবে বা সেই স্টক খুঁজে বের করাতে হবে যে স্টকের মধ্যে লিকুইডিটি সব থেকে বেশি থাকে। ক্লিয়ার? এরপর হচ্ছে ফিউচার মার্কেট ভোলাটিলিটি, এই কনসেপ্টটাকেও একটু বুঝে নিই। ফিউচার মার্কেটে ভোলাটিলিটি হলো একটি সম্পদ বা ফিউচার কন্ট্রাক্টের মূল্য পরিবর্তনের পরিমাণ এবং তার গতিশীলতা। সহজভাবে এটি একটি বাজারের দামের উঠানামা ও অস্থিরতার পরিমাণ নির্দেশ করে। সিম্পল ভাষায় বলে দিচ্ছি, ভোলাটিলিটি মানে হলো এটা কত, এই যে এটাকে ভোলাটিলিটি, প্রথমে আপ যাবে ডাউন থাকে, আপ যাবে ডাউন যাবে, তো লিকুইডিটি যেখানে থাকবে সেখানেই ভোলাটিলিটি থাকবে, লিকুইডিটি যেখানে থাকবে সেখানে ভোলাটিলিটি থাকবে। তাও আমরা ভোলাটিলিটি সম্বন্ধে একটু জেনে নিই। ভোলাটিলিটি কি? ভোলাটিলিটি মূলত একটি পরিসংখ্যানিক পরিমাপ যা বাজারের অস্থিরতা বা দাম ওঠানামার মাত্রা জানায়। এটি একটি প্রকারের ঝুঁকি হিসেবেও বিবেচিত হয়, কারণ উচ্চ ভোলাটিলিটি বাজারে দ্রুত লাভ বা ক্ষতি হতে পারে। একদম সিম্পল কথা, যদি প্রাইস কুইক উপরে যায় তো প্রফিটও কুইক হবে, প্রাইস যদি কুইক নিচে আসে লসও কুইক হবে, এটাই তো ভোলাটিলিটি। তারপরে বলছে কি, বাজারের অস্থিরতা, যখন বাজারে ভোলাটিলিটি বেশি থাকে তখন মূল্য দ্রুত ওঠানামা করে এবং এটি ব্যবসায়ীদের জন্য সুযোগ এবং ঝুঁকি উভয় তৈরি করে। যেখানে বাজারে প্রাইস খুব উপরে যাচ্ছে খুব নিচে যাচ্ছে, সেখানে প্রফিট হওয়ার চান্সও বেশি থাকে, লস হওয়ার চান্সও বেশি থাকে। ঠিক আছে? তারপর হচ্ছে ভোলাটিলিটি এবং ফিউচার মার্কেট। ফিউচার মার্কেটে ভোলাটিলিটি মূলত ভবিষ্যৎ মূল্য পূর্বাভাসের উপরেই ভিত্তি করে তৈরি করে। এখানে ভোলাটিলিটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন অর্থনৈতিক রিপোর্ট, রাজনৈতিক পরিবর্তন, ইন্টারন্যাশনাল কোনো নিউজ, প্রাকৃতিক দুর্যোগ, বাজারের মনোভাব, এইসব কারণে কিন্তু মার্কেটের মধ্যে ভোলাটিলিটি আসে, আর ভোলাটিলিটির মধ্যেই প্রাইসে ট্রেড করা ভালো। এরপর হচ্ছে ভোলাটিলিটি টাইপস, একটা হচ্ছে ঐতিহাসিক ভোলাটিলিটি, ভোলাটিলিটি মানে হিস্ট্রি, হিস্ট্রি ভোলাটিলিটি, আর একটা হিস্টোরি ভোলাটিলিটি, আর একটা হচ্ছে ফিউচার ভোলাটিলিটি। ঐতিহাসিক ভোলাটিলিটি মানে এটি একটি সম্পদের পূর্ববর্তী মূল্য পরিবর্তনগুলির বিশ্লেষণ করে, মানে প্রিভিয়াসে কি ঘটনা ঘটেছে, যা অতীতের মূল্য পরিবর্তনকে ভিত্তি হিসাবে নেয়। ভবিষ্যৎ, এটি একটি অনুমান যা বাজারে ভবিষ্যৎ মূল্য পরিবর্তন সম্পর্কে ধারণা দেয়। তার মানে আমি বলে দিচ্ছি, ফিউচার ভোলাটিলিটিটাই মেইনলি দেখা হয়, এটাও দেখা হয়, বাট এটাও আমি দেখছি যে রিলায়েন্স প্রাইস মার্চ মাসের 15 তারিখে রিলায়েন্সের মিটিং আছে, আর আমরা এই জিনিসটা শুনছি যে ইন্ডিয়াতে ও আবার রিলায়েন্সের স্টোর ওপেন করবে, তো এটা একটা গুড নিউজ। তো আমি কি করছি, 1 তারিখে নিউজ পাচ্ছি বা 2 তারিখে নিউজ পাচ্ছি রিলায়েন্সের, রিলায়েন্স এখন আছে 1500 টাকায়,
তো যখন রিলায়েন্সের ইন্ডিয়াতে স্টোর ওপেন হবে, তার মানে ওটা রিলায়েন্সের জন্য ভালো, তার ইনভেস্টরের জন্য ভালো। তো নিউজটার পরে মার্কেট উপরে যেতে পারে। তো আমি কি করলাম, রিলায়েন্স এখন 1500 টাকায় চলছে, আমি ফিউচার নিয়ে নিলাম। আর এই নিউজটা আস্তে আস্তে যদি আমার প্রাইস উপরে যায়, তো আমি প্রফিটে থাকবো। এটাকে বলা হচ্ছে ভবিষ্যতের ভোলাটিলিটি, কারণ ও নিউজ দেখেই ঝাঁপায়। ভবিষ্যতের ভোলাটিলিটি সাধারণত অপশন প্রাইসিং মডেল এবং অন্যান্য বিশেষ সরঞ্জামের মাধ্যমে গণনা করা হয়। সেটা আমরা পরে পড়বো, এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, আমি শুধু এটা বুঝিয়ে দিলাম। এরপর ভোলাটিলিটির প্রভাব, যেমন উচ্চ ভোলাটিলিটি, নিম্ন ভোলাটিলিটি। যদি মার্কেটের মধ্যে উচ্চ ভোলাটিলিটি থাকে তাহলে ভালো ট্রেডিং করার জন্য, নিম্ন থাকলে সাইড হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, ভোলাটিলিটি এবং ঝুঁকি আমাদের দরকার নেই। এরপর হচ্ছে ভোলাটিলিটি সূচক, যেটাকে বলা হচ্ছে ভিক্স, যেমন আমাদের ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়া ভিক্স। এটি একটি জনপ্রিয় সূচক যা মার্কিন বাজারের ভোলাটিলিটি পরিমাপ করে, আমাদের ইন্ডিয়ান বাজারেরও করে। এটি সাধারণত বাইল্ড আপ মার্কেটে অস্থিরতা বা বাজারের মনোভাবের সূচক হিসাবে ব্যবহৃত হয়। আমি ভোলাটিলিটির একটা ইন্ডিয়া ভিক্সের পুরো ক্লাসেস নেবো, এখানে বুঝতে পারবো। ভিক্স এর উচ্চ মান হলে এটি নির্দেশ করে যে বাজারে অস্থিরতা বা ভয় রয়েছে, এবং কম হলে বাজারের স্থিতিশীলতার প্রতীক। তো আমি ভিক্স সম্বন্ধে পুরো একটা পার্সোনাল ক্লাসেস নেবো, অনেক বড় কনসেপ্ট আছে, তো ওইখানে বুঝে যাবো। এরপর হচ্ছে ভোলাটিলিটি এবং ট্রেডিং কৌশল। ব্যবসায়ীরা ভোলাটিলিটি বিশ্লেষণ করে বিভিন্ন ট্রেডিং কৌশল ব্যবহার করে, যেমন স্প্রেড, ভোলাটিলিটি স্ক্যালপিং, হেজিং, যে যেমন ভাবে ইউজ করতে পারে। ভারতের ফিউচার মার্কেট এক্সচেঞ্জ, ভারতের ফিউচার মার্কেট এক্সচেঞ্জগুলি এমন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের কমোডিটি, স্টক, ইন্ডেক্স, ফিউচার কন্ট্রাক্ট ট্রেড করা হয়। এই এক্সচেঞ্জগুলো ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগকারীদের জন্য একটি নিয়ন্ত্রিত পরিবেশে নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভবিষ্যতের জন্য কেনাবেচা করার সুযোগ দেয়। এটাকে ফিউচার মার্কেট বলা হচ্ছে। তারপর হচ্ছে পরিমাণ, চুক্তির পরিমাণ বা আকার, লট সাইজ। এই যে লট সাইজ, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। লট সাইজ, যেমন আমরা ক্যাশ মার্কেটে ট্রেডিং করি, ক্যাশ মার্কেটে কি আমরা একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা শেয়ার কিনতে পারি। বাট ফিউচার বা অপশনে এরকম কোনো সিস্টেম নেই, এখানে লট সাইজ ইউজ হয়। আর এই লট সাইজ থ্রুই আমাদেরকে বাই সেল করতে হবে, 1 লট, 2 লট, 3 লট। ঠিক আছে, এবার হচ্ছে প্রাইস। এটি একটি নির্দিষ্ট মূল্য নির্ধারিত থাকে যাতে সম্পত্তি ভবিষ্যতে ক্রয় বা বিক্রয় করা যাবে। তারপর হচ্ছে ম্যাচুরিটি ডেট। প্রত্যেকটা অপশন ফিউচারের মধ্যে ম্যাচুরিটি ডেট আছে। ঠিক আছে, অপশনে যেমন উইকলিও হয়, মান্থলি হয়, ফিউচার হচ্ছে অনলি ফর মান্থলি। ঠিক আছে, আমি যদি মার্চ মাসের ফিউচার নিই 1 তারিখে, তো 31 মাসে এই ফিউচার এক্সপায়ারি হয়ে যাবে। এরপর আমাকে রোল ওভার করতে হবে। রোল ওভার মানে আমাকে নেক্সট মান্থের ফিউচার নিতে হবে। ক্লিয়ার, নেক্সট মান্থের আমাকে ফিউচার নিতে হবে। ওকে, এটা হচ্ছে। তারপর হচ্ছে ডেলিভারি বা সেটেলমেন্ট। চুক্তি ডেলিভারির মাধ্যমে বা নগদ সেটেলমেন্টের মাধ্যমে হয়। এখানে যে সেটেলমেন্ট হয় এটা নগদ সেটেলমেন্ট হয়, এখানে কোনো ধার ধুনার সিস্টেম নেই। ক্লিয়ার। তারপর হচ্ছে কি ফিচার্স অফ ফিউচার মার্কেট। ফিউচার মার্কেটের কিছু কি ফিচার্স আছে, যেমন হচ্ছে মার্জিন প্রদান করা। মার্জিন প্রদান মানে আমি বলে দিলাম যে আমি যদি 500 শেয়ার ক্যাশ স্টক মানে স্পট প্রাইসের নিই, তো যদি 10 লাখ টাকা লাগে, তো আমি ফিউচারে 500 স্টক পেয়ে যাচ্ছি সেখানে 2 লাখ টাকায়, 8 লাখ টাকা কম। মানে কতটা মার্জিন দেয়, টিল নাও এখনো দেয়। তারপর হচ্ছে মার্ক টু মার্কেট, মানে প্রতিদিন বাজার মূল্যের ভিত্তিতে লেনদেনের লাভ ক্ষতি গণনা করা হয়। তার মানে মার্ক টু মার্কেট মিনস এটাই যে আজ আমি যেটা কিনছি 3.5 ঘন্টা পর আমরা দেখতে পাবো সেটা সেটেল হচ্ছে, যে আমার 3,000 টাকা লস আছে বা 3,000 টাকা প্রফিট আছে, এটাকে বলা হচ্ছে মার্ক টু মার্কেট। তারপর হচ্ছে ডেলিভারি বা নগদ সেটেলমেন্ট। চুক্তির মেয়াদ শেষে অ্যাসেট ডেলিভারি বা নগদ সেটেলমেন্টের মাধ্যমে চুক্তি সম্পূর্ণ হয়। যা প্রফিট হোক লস হোক, আমার ডিমেটে ওইটা ক্রেডিট হয়ে যাবে, প্রফিট হলে, আর লস হলে ডেবিট হয়ে যাবে। এরপর হচ্ছে ফিউচার মার্কেটের উদ্দেশ্য। ফিউচার মার্কেটের উদ্দেশ্যে ফার্স্ট হচ্ছে হেজিং, ইম্পর্টেন্ট কনসেপ্ট হেজিং। ফিউচার মার্কেট ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়, মানে ফিউচার মার্কেট মানে রিস্কি মার্কেট। উদাহরণস্বরূপ, কৃষকরা ভবিষ্যতে পণ্যের মূল্য পতনের ঝুঁকি হ্রাস করার জন্য ফিউচার চুক্তি ব্যবহার করতে পারেন। তার মানে হেজিং মানে এটাই যে আমি কোনো জিনিস বাই করছি, আমার চিন্তাধারা হচ্ছে ভবিষ্যতে কি হবে, এটা উপরে যাবে। আমি যদি 1000 স্টক স্পট মানে ক্যাশ মার্কেটে বাই করি, আর যদি আমার ডাইরেকশন উল্টা হয়, তো আমি হেজিং করব, মানে সেল করে দেবো, তাতে আমার লসটা কম হবে। তারপর হচ্ছে স্পেকুলেশন। বিনিয়োগকারীরা ভবিষ্যতের মূল্য পরিবর্তনের পূর্বাভাস দিয়ে ফিউচার চুক্তি ব্যবহার করে লাভ করতে পারেন। এটা হচ্ছে পুরোপুরি ওপেন যেটা। তারপর হচ্ছে প্রাইস ডিসকভারি আমি বলে দিচ্ছি। এরপর ফিউচার মার্কেটের ধরন, যেমন কমোডিটি ফিউচার, তেল, সোনা, রূপা, খাদ্যশস্য ইত্যাদি। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফিউচার, যেখানে কারেন্সি, স্টক, ইন্ডেক্স, সুদের হার, এইসব।
ফিউচার মার্কেটের সুবিধা ঝুঁকি হ্রাস, ভবিষ্যতের মূল্য পরিবর্তনের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়, লিকুইডিটি বৃদ্ধি, বাজারে বেশি অংশগ্রহণকারী থাকায় লেনদেন সহজ হয়। তারপর হচ্ছে মূল্য নির্ধারণ, মানে স্বচ্ছতা, স্পেকুলেশন এবং হেজিং এর মাধ্যমেও ভবিষ্যৎ সম্পদের নির্ধারণ সহজ হয়। ফিউচার মার্কেটে ঝুঁকি, লিভারেজ বেশি নেওয়া ভালো নয়, বাজার যদি নিউজে উল্টাপাল্টা সাইডে যায়, আমার অপোজিট যায়, তাহলে লস হওয়ার চান্স আছে। তারপর টাইম, চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে লাভ অর্জন করতে না পারলে তাতেও ক্ষতি। মানে আমি যে ফিউচার কিনছি 1 মাসের জন্য, যদি ওই মাসের মধ্যে ওটা আমার কেনার প্রাইসের উপরে না যায়, তাও আমার লস হবে। এরপরে লিভারেজ ঝুঁকি আমি বলে দিলাম, মার্কেট রিস্ক, মার্ক টু মার্কেট আমি এটাও বলে দিলাম, ডিফল্ট ঝুঁকি, আর লিকুইডিটি রিস্ক, লিকুইডিটি না থাকলে ফিউচার মার্কেটে উপরে যাবে না, আমার ডাইরেকশনে যাবে কোথায়। তারপরে হচ্ছে প্রাইস রিস্ক, টাইম, ঠিক আছে, কারেন্সি রিস্ক। এরপর হচ্ছে টার্মিনোলজিস অফ ফিউচার, এই জিনিসটা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট জানা দরকার। ঠিক আছে, এটাও অপশনও আছে। ফিউচার মার্কেটের গুরুত্ব, টার্মিনোলজি গুলি আমাদেরকে জানতে হবে। ফিউচার মার্কেট বুঝতে হলে এর সঙ্গে সঙ্গে সম্পর্কিত শব্দ এবং ধারণাগুলি জানা খুব গুরুত্বপূর্ণ। নিচে ফিউচার মার্কেটে কিছু সাধারণ টার্মিনোলজি ব্যাখ্যা করা হলো। ফার্স্ট হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট। এটি একটি চুক্তি যেখানে দুই পক্ষের নির্দিষ্ট মূল্য তারিখে একটি সম্পদ ক্রয় বা বিক্রয়ের প্রতিশ্রুতি দেয়। তারপর হচ্ছে আন্ডারলাইং অ্যাসেট। আন্ডারলাইং অ্যাসেট বলতে যে সেই সম্পদ যার উপর ফিউচার চুক্তি নির্ভর করে। যেমন আমি রিলায়েন্সে ভাবছি বাই করব, তো এই যে রিলায়েন্স, এটাই হচ্ছে আন্ডারলাইন অ্যাসেট। বা আমি বাজাজ অটোর মধ্যে বাই করব, বা নিফটির মধ্যে বাই করবো, ওই যে নিফটি, এটাই হচ্ছে আন্ডারলাইন অ্যাসেট, এটাই বলছি। ঠিক আছে, এরপর হচ্ছে কন্ট্রাক্ট এক্সপায়ারি। নির্দিষ্ট একটা তারিখ থাকে যখন ফিউচার চুক্তির মেয়াদ শেষ হয়, তখন সেটা সেটেলমেন্ট হয়। তারপর হচ্ছে মার্জিন। ফিউচার চুক্তি করার জন্য একটি প্রাথমিক অর্থ যা বিনিয়োগকারীকে জমা দিতে হয়, এটি ঝুঁকি হ্রাসের জন্য রাখা হয়। তার মানে আমি যে টাকাটা জমা দিচ্ছি, সেটা কি একটা সামান্য অ্যামাউন্ট দিয়ে আমি কিনছি না, তাতে সেই আমার লস হলে কি হবে, সেটাই লস হবে। তার বেশি তো 14 লাখ টাকা তো লস হচ্ছে না ক্যাশ মার্কেটের মতো। তারপর হচ্ছে ইনিশিয়াল মার্জিন, চুক্তি করার সময় যে টাকাটা দিতে হয়। তারপর মেনটেন্স মার্জিন, সর্বনিম্ন অর্থ যা অ্যাকাউন্টে রাখতেই হবে। কখনো কখনো হয় যখন মার্জিন কম হতে থাকে, আমাদের কাছে মেসেজ আসে যে আপনি এই টাকাটা আপলোড করুন, নাহলে আপনার এটা অটো কাট হয়ে যাবে, তো একটা মার্জিনও আমাদেরকে রাখতে হয়। তারপর হচ্ছে মার্ক টু মার্কেট, প্রতিদিন ফিউচার চুক্তির মূল্য পরিবর্তনের ভিত্তিতে লেনদেনের লাভ বা ক্ষতি হিসাবে যেটাকে ধরা হয়। তারপর লিভারেজ, বিনিয়োগকারীরা একটি ছোট মার্জিন ব্যবহার করে বড় মূল্যের ফিউচার চুক্তি করতে পারে। এটি মুনাফা বাড়ায়, তবে ক্ষতির ঝুঁকিও খুব বাড়ায়। অবভিয়াসলি মার্জিন বেশি নেওয়া উচিত নয়, ফরেক্স মার্কেটে এটাকে পড়াবো। তারপর হচ্ছে স্পেকুলেটর, যারা ভবিষ্যতের মূল্য পরিবর্তন থেকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ফিউচার মার্কেটে অংশগ্রহণ করে, এটা কিন্তু খুব রিস্কি যারা স্পেকুলেশন করে মার্কেটে। হেজার, যারা মূল্য পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য ফিউচার চুক্তি ব্যবহার করেন। তারপর হচ্ছে আরবিট্রেজার, যারা বিভিন্ন বাজারে মূল্য পার্থক্যের জন্য সুবিধা নেয় এবং লাভ করার জন্য ফিউচার মার্কেটকে লেনদেন করে। দেন হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে ফিউচার চুক্তির মোট সংখ্যা যা এখনো খোলা আছে, ওপেন আছে। ট্রেডিং ভলিউম, এটি একটি নির্দিষ্ট সময়ে ফিউচার মার্কেটে কেনা বেচার মোট সংখ্যা। তারপর হচ্ছে স্পট প্রাইস, বর্তমান বাজারের অন্তর্নিহিত যে প্রাইস। তারপর ফিউচার, ফিউচার চুক্তিতে উল্লেখিত ভবিষ্যতে ক্রয় বা বিক্রয় মূল্য। আমি বারবার বলছি স্পট প্রাইস আর ফিউচার প্রাইস কিন্তু টোটাল আলাদা। যদি স্পট প্রাইস 1400 হয়, তাহলে ফিউচার প্রাইস হয় 1410 হবে, বা নিচেও হতে পারে, নিচেও হতে পারে। এটা নয় যে উপরে যাবে, নিচেও হতে পারে, বাট স্পট প্রাইসের থেকে আলাদা থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে বুলিশ মার্কেট। আমরা ভালোভাবে জানি বুলিশ মার্কেট বাজারের প্রবণতা যখন ঊর্ধ্বমুখী হয়, বেয়ারিশ যখন নিম্নমুখী হয়। তারপর হচ্ছে স্টপ লস অর্ডার, একটি বিশেষ অর্ডার যা ক্ষতি সীমিত করতে ব্যবহৃত হয়। তারপরে কন্ট্রাক্ট সাইজ, এই যে আমি বলে দিলাম ফিউচার চুক্তিতে উল্লেখিত সম্পদের পরিমাণ, কন্ট্রাক্ট সাইজ মানে আমি এটা বলে দিলাম। তারপরে সেটেলমেন্ট, এটাও জানা হয়ে গেল। ফিজিক্যাল ডেলিভারি, চুক্তির অন্তর্নিহিত সম্পদ সরাসরি হস্তান্তর করা। ক্যাশ সেটেলমেন্ট, এগুলো হচ্ছে মার্জিন কল, যদি অ্যাকাউন্টে অর্থ মেনটেন্স মার্জিনের নিচে নেমে যায়, তাহলে বিনিয়োগকারীকে অতিরিক্ত অর্থ জমা দিতে হয়। রোল ওভার, একটি মেয়াদ শেষ হওয়ার ফিউচার চুক্তিকে নতুন মেয়াদে স্থানান্তর করা, এটাকে বলা হচ্ছে রোল ওভার। এরপর হচ্ছে কন্ট্যাঙ্গো। এই কন্ট্যাঙ্গোটা কি জিনিস, যখন ফিউচার প্রাইস স্পট প্রাইসের তুলনায় বেশি হয়। আমি এখানে যাই, আমি এখানে দেখতে পাচ্ছি রিলায়েন্স, দেখা যাচ্ছে না, রিলায়েন্সের স্পট আছে 1393 টাকা, আর রিলায়েন্সের ফিউচার আছে 1402 টাকা। তার মানে স্পটের থেকে ফিউচার প্রাইস বেশি আছে। তার মানে আমার ধারণা কি, যে ওই মাসে হয়তো ফিউচার প্রাইস ওই 1402 1405 মধ্যে থাকবে, এটাকে বলা হচ্ছে কন্টেঙ্গো। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ডেশন,
যখন ফিউচার প্রাইস স্পট প্রাইসের তুলনায় কম হয়, তার মানে যদি এখন রিলায়েন্সের প্রাইস থাকে 1400 টাকা, বাট ফিউচার প্রাইস দেখাচ্ছে 1390, তার মানে আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে যে এই মাসে রিলায়েন্স 1400-র নিচেই ক্লোজ দিতে পারে। এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ডেশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ডেশন। তো এই দুটো ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে দেখে দিলেই বোঝা যাবে। একটা হচ্ছে কন্ডেঙ্গো আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ডেশন। তারপর হচ্ছে ক্লিয়ারিং হাউস। এটি একটি প্রতিষ্ঠান যা ফিউচার চুক্তির লেনদেন পরিচালনা ও ঝুঁকি হ্রাস নিশ্চিত করে, এটাকে বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস। তারপর হচ্ছে লং বিল্ড আপ ইন ফিউচার মার্কেট। তো আমরা লং বিল্ড আপ অফ ফিউচার মার্কেট এখনো তো এই লং বিল্ড আপ শর্ট বিল্ড আপ এটা পড়িনি, বাট আমি তাও বুঝিয়ে দিচ্ছি। লং বিল্ড আপ মানে হচ্ছে বুলিশ, ঠিক আছে, শর্ট বিল্ড আপ মানে হচ্ছে বিয়ারিশ। আমাদের পুরোপুরিটা ক্লাসেস আছে, তো আমরা এটা পুরো জিনিসটা ক্লাসে বুঝিয়ে দেবো। লং আনবাইন্ডিং মানে প্রফিট বুকিং, ওকে, আর শর্ট কাভারিং মানে হালকা বুলিশ বা সাইডওয়েজ মার্কেট, এটা আমরা বুঝে যাব, ঠিক আছে। তো এটা হলো আমাদের টোটাল ওভারঅল ফিউচার মার্কেট আর বেসিক্স অফ ডেরিভেটিভস, ঠিক আছে। এনআইএসএম এ যখন আমরা পড়বো, কারণ এনআইএসএম একটা সিরিজ, তো যেটা আমি পড়াবো সেটার থেকে আমরা এক্সামও দিতে পারবো, সেটা পড়ে আমি এক্সামের জন্য প্রস্তুতিও নিতে পারবো। তো সেখানে আমরা অল ডিটেলস কথা বলবো, ফিউচার, ডিপ, এক্সাম্পল, ঠিক আছে। তো ওটার নিয়ে কোনো চিন্তা নেই, বাট আমাদের যতটা দরকার এই যে ট্রেডিং এর জন্য, আমি সেই জিনিসটা বলে দিলাম। যেটা আমাদের ট্রেডিং এর জন্য দরকার সেটা আমাদেরকে করতে হবে, আর আমি সেটাই এখন দেখিয়ে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার। তো আমরা এখন যেটা পড়লাম সেটা হচ্ছে ডেরিভেটিভস মার্কেট, আর সাথে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ফিউচারের কিছু ডিটেলস, যতটা আমাদের জানা দরকার। আমাদের যে নেক্সট ক্লাসেসটা হবে সেটা হচ্ছে অপশন রিলেটেড। অপশনটাও একটু বিগ সাবজেক্ট আছে, তো আমাদেরকে অপশনটা সম্বন্ধেও জানতে হবে যে অপশন কি জিনিস, অপশনের চুক্তি কি আছে, ঠিক আছে। তো আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো। তো আপনারা ভিডিওটাকে দেখুন ভালোভাবে, একবারে যদি বুঝতে না পারেন দুবার দেখুন, তিনবার দেখুন, বাট ক্লিয়ার হওয়ার পরেই, কারণ ফিউচার অ্যান্ড অপশন কিন্তু খুব টাফ সাবজেক্ট। এখানে একটু ভুল হওয়া মানে টাকা হাতের থেকে বাইরে বেরিয়ে যাবে, অতএব আমাদেরকে পুরোটা জেনে কাজ করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই বাই।